নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকা আয়োজিত পরিক্রমা শিরোনামের যে আলোচনা চক্র আমরা আয়োজন করেছি, আজ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা জানেন যে আমরা রুশ সাহিত্যের নানাবিধ দিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার একটি আহ, পরিকল্পনা আমরা নিয়েছি। আজকে আমরা যে ব্যক্তিত্ব নিয়ে আজকের আলোচনা শিরোনাম আমরা রেখেছি, মহান মনীষী তথা ঔপন্যাসিককার, ছোট গল্পকার এবং একই সঙ্গে দার্শনিক ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কি। আপনারা জানেন যে দস্তয়েভস্কি চর্চার ক্ষেত্রে বিশেষত আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতির পরিসরে তেমন তো মানুষের দেখা মেলে না, কিন্তু অবগাহনের এটা অনেক বড় সৌভাগ্যের যে আমরা আমাদের সঙ্গে পেয়েছি যে মানুষটিকে বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের তত্ত্ববিশ্ব পরিক্রমার একজন পুরোধা ব্যক্তিত্ব, প্রফেসর তপোধীশ ভট্টাচার্য। আমরা স্যারকে আবারও অবগাহনে স্বাগত জানাই। স্যার তার ব্যক্তিগত পর্যায়ে নানাবিধ অসুবিধার মধ্যে রয়েছেন, তবুও তিনি বারে বারে আমাদের নানাবিধ পরামর্শে এবং নানাবিধ পর্যায়ে তিনি আমাদের সঙ্গে থেকেছেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি নিজেও বারে বারে এ প্রসঙ্গে আমাদের বিভিন্ন সময় বলেছেন যে যেহেতু দস্তয়েভস্কির দ্বিশত বর্ষ চলছে, তো তার সামগ্রিক সাহিত্য চর্চা এবং বেশ তার যে জনপ্রিয় উপন্যাসগুলো রয়েছে, যা এক কথাই বিশ্ব সাহিত্যে একটি আলাদা মাত্রা কোথাও সংযুক্ত করে, সেগুলো নিয়েও আলাদা আলাদা পর্যায়ে আমরা আলোচনা যে পরিসর সেটাও তৈরি করব আগামী দিনে। তো আমি আর কথা বাড়াবো না। ইতিমধ্যেই আমি দেখছি যে অধিবেশন এখনো আরম্ভ হয়নি, 5টা মতো কমেন্ট এসেছে। আসলে বহু প্রতীক্ষিত এই অধিবেশন। তো আমি স্যারকে অনুরোধ জানাই, স্যার আমরা আলোচনা শুরু করতে পারি এবং অবশ্যই পরবর্তীতে কোনো রকম কোনো প্রশ্ন হলে সেটা আমরা আলাদা পর্বে নিয়ে নেব। আপনি ধন্যবাদ অরিন্দ্রজিৎ। আজকের এই আলোচনাটা নানা কারণে খুব গুরুত্বপূর্ণ। স্পষ্টতই আমাদের যে বিশ্ব সাহিত্য, মানব বিশ্বের যারা সাহিত্য গুরু, তাদের মধ্যে বিশিষ্ট একজন আমরা ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কি কে নিশ্চয় গণ্য করতে পারি। দস্তয়েভস্কি বাঙালি পাঠকের কাছে ক্রাইম এন্ড পানিশমেন্টের লেখক হিসেবেই সমধিক পরিচিত। মোটামুটি বলা যায় যে আমরা এক ডাকে তাকে চিনি এই বইয়েরই অসামান্য এক স্রষ্টা হিসেবে। কিন্তু যেটা একটু আগে অরিন্দ্রজিৎ বলছিল, তিনি ঔপন্যাসিক, তিনি ছোট গল্পকার, তিনি কলাম লেখক, অর্থাৎ আজকালকার দিনে যাকে আমরা সাংবাদিক বলি, সাংবাদিক হিসেবেও তার জীবনের একটা বড় অংশে তিনি ব্যাপৃত ছিলেন এবং একজন দার্শনিক, জীবন সম্পর্কিত গভীর মননের তিনি অন্যতম পুরোধা, কোনো সন্দেহ নেই তাতে।
এবং আমরা আজকে তাকে নিয়ে আলোচনার সূত্রপাত করছি। যে কথাটা এইমাত্র অরিন্দ্রজিৎ বলল যে আমরা অদূর ভবিষ্যতে এই অবগাহনের মাধ্যমে তার প্রধান যে সাহিত্য কীর্তি সেটা নিয়ে আলোচনার কথা নিশ্চয় ভাবব, কিন্তু এবং সেই সঙ্গে সামগ্রিকভাবে তার যে অবদান বিশ্ব সাহিত্যে তাকেও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে মূলত ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কির একটি প্রাথমিক উপস্থাপনা। এই জন্য আমরা এটাকে বলেছি ফিরে দেখা, পুনরবলোকন যাকে বলে সাধু বাংলায়। নতুন করে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, রবীন্দ্রনাথের এই গানের কথা আমরা সবাই জানি, অমর ভালোবাসারই ধন। তো দস্তয়েভস্কি আবির্ভূত হয়েছিলেন 1821-এ, প্রয়াত হয়েছেন 1881-তে, এবং রুশ সাহিত্যের এবং বিশ্ব সাহিত্যের অন্যতম চিরশ্রেষ্ঠ যে লেখক, মহালেখকই অনেকে বলে থাকেন, লেভ টলস্টয় বা কাউন্ট লেভ নিকাইলোভিচ। রুশ নামগুলো একটু বড় হয়। টলস্টয়, যিনি ওয়ার এন্ড পিসের স্রষ্টা, যিনি রিজারেকশনের স্রষ্টা, যিনি আন্না কারেনিনার স্রষ্টা, এবং অসাধারণ কিছু ছোট গল্পেরও স্রষ্টা, সেই যার সঙ্গে মহাত্মা গান্ধীর সম্পর্ক ছিল খুব নিবিড়, সেই টলস্টয় ছিলেন ফিওদর দস্তয়েভস্কির 7 বছরের অনুজ। যদিও টলস্টয় প্রয়াত হয়েছেন 1910-এ, আর তারও 39 বছর আগে অগ্রজ দস্তয়েভস্কি প্রয়াত হয়েছেন। এগুলো তো তথ্য মাত্র, তথ্য দিয়ে তো, তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো না জানলে আমরা একজন বড় লেখক সম্পর্কে ঠিক ঠিক ধারণা করতে পারি না। কিন্তু আমরা সেদিকে আমরা তাকাবো মাঝে মাঝে। তবে আমরা চাইব দস্তয়েভস্কির যে চিন্তা জগতের বিবর্তন, তার ভাবনা বিশ্বের যে বিবর্তন, তার আখ্যান বিশ্বের বিবর্তন, এর কোন তাৎপর্য আমরা নিংড়ে নিতে পারি সেটাই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা আজকে বড় বিস্ময়ের সঙ্গে ভাবি। কেন বিস্ময়? কারণ এই মুহূর্তে অতিমারীর এই দ্বিতীয় তরঙ্গে আমরা যারা হাবুডুবু খাচ্ছি এবং তৃতীয় তরঙ্গের বিভীষিকাময় আশঙ্কায় আমরা কাতর হয়ে আছি, এ সময়ে অতিমারী কথাটা তো শুধুমাত্র শারীরিক ভাবে আমাদের বিপর্যস্ত করে না, আমাদের আত্মিক যে বন্ধাত্ম এখন চারদিকে প্রকট হয়ে উঠেছে নানাভাবে, সেই আত্মিক বন্ধাত্বের সঙ্গে লড়াই করতে আমরা কোনো বিশল্যকরণীর সন্ধান পেতে পারি কিনা দস্তয়েভস্কির রচনায়, এটাও আমরা ভেতরে ভেতরে নিশ্চয়ই ভাবব। অন্য কথা বলার আগে আমি দস্তয়েভস্কির একটি উচ্চারণ এখানে স্মরণ করতে চাই, যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ। তিনি একটা জায়গায় লিখেছেন, এবং একটু এই প্রসঙ্গে বলেনি, আমি এই উচ্চারণগুলোকে খুব সাধারণ কিছু বক্তব্য বলে মনে করি না। বেদান্তে যাকে মহাবাক্য বলা হয়ে থাকে, অর্থাৎ গ্রেট সেইং ইংরেজিতে, প্রত্যেক শ্রেষ্ঠ দার্শনিক বা চিন্তাবিদ বা লেখক, শিল্পী, তাদেরও বয়ানে এরকম কিছু মহাবাক্য থাকে। আমাদের সৌভাগ্য ফিওদর দস্তয়েভস্কির রচনায় সেগুলো ছড়িয়ে রয়েছে অসংখ্য। তিনি লিখেছেন, ম্যান ইজ এ মিস্ট্রি, মানুষ এক রহস্য, হুইচ হ্যাজ টু বি আনরেভেলড,
যে রহস্যের অবগুণ্ঠন আমাদের মোচন করতেই হবে। And do not say you have been wasting your time if you have tried to unravel it all your life. সারা জীবন ধরে যদি তুমি মানুষের এই রহস্যকে মোচন করার চেষ্টা করে থাকো, এটা কখনো ভেবো না যে তুমি তোমার সময় নষ্ট করছো অন্য কাজে ব্যয় না করে। I am engaged in that since I want to be a man. আমি যেহেতু, এটা দস্তয়েভস্কির নিজের কথা, আমি যেহেতু মানুষ হয়ে উঠতে চাইছি, প্রকৃত মানুষ, এই জন্যে ওই মানব রহস্যের, মানব স্বভাবের রহস্য মোচন করার চেষ্টায় আমি শুরু থেকেই ব্যাপৃত আছি। এই কথাটা আমরা অন্যতম মহাবাক্য হিসেবে মনে করি। দ্বিতীয় আরেকটি মহাবাক্য এই প্রসঙ্গে আমার বলে নিতে ইচ্ছে করছে, দ্য ট্রুথ স্ট্যান্ডস হাইয়ার দেন ইয়োর পেইন। কথাটা ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের লেখকের কাছ থেকে, বা নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডের লেখকের কাছ থেকে, বা তার জীবনের প্রথম বয়ান, ঔপন্যাসিক বয়ান, পুয়ার পিপল, অনেকে পুয়ার ফক বলে থাকেন, এগুলো পড়তে পড়তে মনে হয় যে হৃদয় তন্তু ছিন্ন করে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। এই দীর্ঘশ্বাস বেদনার। কিন্তু দস্তয়েভস্কি কিন্তু এই মাত্র যে আমি পড়ে শোনালাম, বলছেন যে সত্য যে চিরকালই আমাদের বেদনা যতই দীর্ণ করুক, আমাদের বেদনা আমাদের যতই প্লাবিত করুক, তার চেয়ে অনেক উঁচুতে সত্যের অবস্থান। কোন সত্য? যা মানব সত্য। এই কথাগুলো তার চিঠিতে পাওয়া যায়। তার চিঠিগুলো 3 ভলিউমে 3 খণ্ডে বেরিয়েছে। ইংরেজি অনুবাদে আমি বলছি 3টে খণ্ডে বেরিয়েছে। এবং এই কথাগুলো বলে নিয়ে এবার আমরা লক্ষ্য করব যে দস্তয়েভস্কি চিরদিনই ওই মানুষ বা মানব স্বভাবের রহস্য মোচনে ব্যস্ত ছিলেন আজীবন, এইমাত্র যে বললাম। এবং সেই রহস্য এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের বাস্তবে। অর্থাৎ বাস্তবতা বলতে আমরা যা বুঝি, দস্তয়েভস্কি সেই বাস্তবতাকেই শিল্পের আকর বলে জেনেছেন। তবে তিনি কখনো বাস্তবকে শুধুমাত্র কিছু ঘটনা বা বিবরণের সমষ্টি মাত্র মনে করেননি। কথাটা আমরা একদম শুরুতেই একটু বলা যায় একটুখানি বিলম্বিত এক সূচনা পর্ব হিসেবে গ্রহণ করে এই কথাগুলো একটু বলে নিতে চাইলাম। অন্য কথা যাওয়ার আগে আরো একটি কথা বলে নেওয়া দরকার। আবু সৈয়দ আইয়ুব যেমন রবীন্দ্রনাথের কবিতায় অমঙ্গল বোধ আছে কিনা, কিংবা সেই প্রসঙ্গে শার্ল বোদলেয়ারের কবিতায়, এক কথায় আধুনিক কবিতায় অমঙ্গলের দ্য সেন্স অফ ইভিল এটা আছে কিনা, এটা নিয়ে প্রচুর ভেবেছেন। দস্তয়েভস্কিও কিন্তু মানুষের জীবনে, তার বাস্তবতায় ইভিল বা অমঙ্গল, অশুভ, তার ভূমিকা কতটা, এটা নিয়ে বারবার ভেবেছেন। সবটাই যে তিনি সমাধান করে গেছেন তা না, কিন্তু ক্রাইম এন্ড পানিশমেন্টই বলি, কিংবা নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডই বলি, কিংবা এই নামগুলো আমি একটু পরে বলবো, আমি ইচ্ছে করে এই নামগুলো একটু পরে আনতে চাইছি, কিংবা তার কারমাজভ ব্রাদার্স, যেটা তিনি, তার মৃত্যু হলো তো 1881-তে জানুয়ারিতে, আর 1880 সালে জাস্ট আগের বছর, কয়েক মাস আগে মৃত্যু, বেরিয়েছিল দ্য কারমাজভ ব্রাদার্স, যেটা ইংরেজি অনুবাদে খুবই সহজলভ্য, এটা পাওয়া যায় সর্বত্র। তো এর মধ্যেও কিন্তু মঙ্গল অমঙ্গলের দ্বন্দ্বের একটা ব্যাপার আছে। আমি এই কথাগুলো কেন বলে নিলাম? কারণ দস্তয়েভস্কি আমার কাছে শুধুমাত্র একজন লেখক নন। আমি যত তার বিভিন্ন বই, মূলত উপন্যাস,
এবং এছাড়া বড় গল্প, আমাদের হিসেবে এগুলো ছোট গল্প নয়, এগুলো বড় গল্পই বলতে হবে, অথবা ছোট উপন্যাস। এগুলো যত পড়ি ততই আমরা দেখি যে চৈতন্যের পরতে পরতে প্রচ্ছন্ন আছে যে যত রহস্য, সেই রহস্যের একটা বড় যুগান্দার হচ্ছে ওই মঙ্গল এবং অমঙ্গলের যে দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের সাধারণত নিরসন হয় না, এটা সম্পর্কিত ভাবনা। তো এই কথাগুলো বলে নিয়ে আপাতত আমরা আমাদের বক্তব্যের মূল অংশে ফিরে যেতে চাইছি। আমরা ভাবি যে কি আশ্চর্য প্রত্যয়ে উচ্চারণ করেছিলেন ফিওদর দস্তয়েভস্কি। এই ক্লিষ্ট জগৎকে যদি বাঁচাতে হয়, আমাদের সৌন্দর্যের কাছে যেতেই হবে। সৌন্দর্য বলতে নন্দন, অ্যাস্থেটিক্স, সৃষ্টির নন্দনের কাছেই যেতে হবে। তার ভাষায় বিউটি উইল সেভ দ্য ওয়ার্ল্ড। দস্তয়েভস্কি সম্পর্কে একটা বই মস্কোর রাদুগা পাবলিশার্স থেকে বেরিয়েছিল, যেটা নাদেজদা কাশিনা লিখেছিলেন, দ্য অ্যাস্থেটিক্স অফ দস্তয়েভস্কি। সেই বইয়ের একেবারে শিরোনামের নিচে এটা দস্তয়েভস্কির এই মহাবাক্যটি ব্যবহৃত হয়েছে, বিউটি উইল সেভ দ্য ওয়ার্ল্ড। এই কথাটা তো কথার কথা মাত্র নয়, এটাই তার সঞ্চালক প্রেরণা, তার বিশ্বাসের বিশল্যকরণী। আমরা আজকে যখন মানুষের পৃথিবীকে প্রতিনিয়ত ক্রূর ও দাম্ভিক শাসকের পৈশাচিক সন্ত্রাসের কবলে বিদীর্ণ হতে দেখছি, সত্তার মুক্ত পরিসর, বিইং, এক্সিস্টেন্স, সেই তাকে আমি সত্তা বলি, না বললেও চলতো হয়তো, সত্তার মুক্ত পরিসর ও স্বাধীনতার যে প্রতীতি আজ তিক্ত পরিহাসে রূপান্তরিত। এটাকে কি মোকাবিলা করা যায় কোনোভাবে? আজকে আমরা তার জন্মের ২০০ পূর্তি উপলক্ষে আমরা এইসব ভাবছি, অথচ আজ থেকে কত বছর আগে তার যে 1846-এ তার লেখক জীবনের শুরু, 1880-তে তার পরিসমাপ্তি, এই যে সময়টা তার, তিনি সারা জীবন কিন্তু যে বিষয় নিয়েই তিনি ভেবে থাকুন না কেন, বিষয়টা কখনোই দস্তয়েভস্কির কাছে গুরুত্বপূর্ণ বিষয় না থাকলে হয় না। সেটাকে আমি তবুও এটাকে আমি নির্মুখ, একটা কভার, একটা প্রচ্ছদ ছাড়া আর কিছু বলতে চাই না। এর ভেতরের যে অন্তঃসার, যে শ্বাস, সেটা হচ্ছে ওই সত্তা সম্পর্কিত নানা জিজ্ঞাসা। এবং দস্তয়েভস্কির মতো জিজ্ঞাসু আমরা লক্ষ্য করব, যতই আমরা তার রচনার ভেতরে যাব, চিন্তা সৌধের পরিক্রমা করব, ততই দেখব যে জিজ্ঞাসা ছাড়া দস্তয়েভস্কি আর কিছুই করেননি। জিজ্ঞাসার উপরে জিজ্ঞাসা তিনি গেঁথে নিয়েছেন। তো ওই যে আমরা জেনেছি রবীন্দ্রনাথের কল্যাণে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, সেই আপ্তবাক্যে আস্থা আজকে প্রতি মুহূর্তে বিচলিত। কিন্তু কতদিন আগে, আমি শুরুতে একটু আগে যে পড়ে শোনালাম, যে দস্তয়েভস্কি লিখেছিলেন তার মহাবাক্য বলেও আমি বলেছি যে ম্যান ইজ এ মিস্ট্রি হুইচ হ্যাজ টু বি আনরাভেলড। মানুষ একটা রহস্য, মানুষ এটা অঙ্কের, যারা অঙ্কশাস্ত্রের অনুরাগী এইখানে যদি দর্শকদের মধ্যে আছেন, তারা আমাকে আশা করি ভুল বুঝবেন না। আমি আসলে যেটা বলতে চাইছি যে জীবনটা অঙ্ক নয়, বরং অঙ্ককে বিনির্মাণ করেই জীবন এগিয়ে যায়। আর মানুষের জীবনে রহস্যের শেষ নেই, কারণ সেখানে কোনো অঙ্কই মেলে না। এবং এটা তিনি দেখিয়েছেন তার ক্রাইম এন্ড পানিশমেন্টের রাস্কলনিকভকেই ভাবি, অথবা তার পুয়ার ফোকের যে বেচারাই বলবো, বেচারা নায়ক, নায়ক শব্দটা বলতে আমার আজকাল খুব আপত্তি হয়, অন্য শব্দ খুঁজে পাচ্ছি না বলে সেটাই বলছি। তার যে নায়ক, ওই পুয়ার ফক বা পুয়ার পিপুলের যে, এবং এই উপন্যাস সম্পর্কে একটুখানি শুধু একটি বাক্য বলবো।
এটা কিন্তু জীবনের প্রথম উপন্যাসে তিনি সবাইকে মাত করে দিয়েছিলেন। সে সময়ে রুশ সাহিত্যে বেলিনস্কি বলে একজন ভদ্রলোক, তার খুব প্রতিপত্তি ছিল ক্রিটিক হিসেবে, সমালোচক হিসেবে। তিনি দুহাত তুলে তাকে বন্দনা জানিয়েছিলেন, যেভাবে বুদ্ধদেব বসু জীবনানন্দকে বন্দনা জানিয়েছিলেন আমাদের বাংলা কবিতায়, ঠিক তেমনি বেলিনস্কি। কিন্তু বুদ্ধদেব বসু আর জীবনানন্দের সম্পর্ক যেমন শেষ দিকে একটু অন্যরকম হয়ে গিয়েছিল, কারণ জীবনানন্দকে নির্জনতার কবি বলে সম্ভাষণ করেছিলেন যে বুদ্ধদেব, তিনি 60টি তারার তিমিরে এবং তার পরবর্তী জীবনানন্দকে সহ্য করতে পারেননি, এবং এটা প্রকাশ্যেই তিনি এটা আপত্তি জানিয়েছিলেন। ঠিক তেমনি কুয়োর ফকের পরে আরো যে কিছু লেখা লিখলেন, তাতে দেখা গেল তিনি যেটাকে যেভাবে ভাবছিলেন যে তিনি শুধু পারিবারিক উপন্যাস লিখবেন, অর্থাৎ সামাজিক উপন্যাস তাদের ভাষায়। আমি ব্যক্তিগতভাবে সামাজিক রাজনৈতিক উপন্যাস এইসব বিভাজনে বিশ্বাস করি না। কেন করি না সেটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হয়, আজকে থাক। তো তো তার মেলিনস্কির মতে যে সামাজিক উপন্যাস লিখছেন, এবং তার মধ্যে শুরু থেকেই যেটা আছে দস্তয়েভস্কির মধ্যে মনস্তত্ত্বের বিপুল যে তরঙ্গভঙ্গ, এটা তার খুব পছন্দ হয়েছিল। বলেছিল এইভাবেই আমরা চাই নতুন রুশ সাহিত্য গড়ে উঠবে। কিন্তু দস্তয়েভস্কি কি কারোর কথা শুনে চলবেন? জীবনানন্দ যেমন বুদ্ধদেব বসুর কাছে ঋণী হয়েও তার দেখানো পথ ধরে চলেননি, তিনি আত্মবিনির্মাণের পথে গিয়েছিলেন। দস্তয়েভস্কিও আগাগোড়া তাই করেছেন, এবং করার পরে যেভাবে বুদ্ধদেব বসু রেগে গিয়েছিলেন, ঠিক তেমনি বেলিনস্কিও দস্তয়েভস্কির উপর রেগে গিয়েছিলেন। কি ভারী মজার ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি। আসলে এটা মনে রাখতে হবে আমাদের, আপ্তবাক্য সবসময় কাজে লাগে না। যেহেতু সমকালীন ইতিহাস, নির্ধারিত অবস্থানই আমাদের জীবন সত্যের নিয়ন্তা, সাম্প্রতিক চূড়াবালির অবাধ বিস্তারের উপর দিয়ে বয়ে আসা আজকাল বিশেষ করে তথাকথিত আধুনিকোত্তরবাদ বা পোস্ট মডার্নিজমের সময়ে কাউন্টার ট্রুথ বা প্রতিসত্য, আমি এটাকে প্রতিসত্য বলি বাংলায়, এত বেশি তার বিস্তার আজকাল, বা পোস্ট ট্রুথ, অর্থাৎ ট্রুথ সত্য তো মারা গেছে। আমরা জানি 80-র দশকের শুরুতে একজন বিখ্যাত বা কুখ্যাত যাই বলি একজন পোস্ট মডার্ন চিন্তাবিদ, তারা বলেছিলেন যে এখন সত্য শেষ। যাই হোক, উত্তর সত্য বলি আমি বাংলায়, সেটার এইসব ধারণা নৈরাজ্য দিচ্ছে আমাদের জীবনে। ভারতীয়, আচ্ছা ভারতীয় থাক, আমাদের বাঙালি জীবনে আর্দ্রতা শুষে নেওয়া নৈরাজ্য নিয়ে এসেছে আমাদের জন্য। এর দ্বারা আমরা এখন আক্রান্ত, এবং এইভাবে এই আক্রান্ত যে বেলাভূমিতে দাঁড়িয়ে আমরা কালান্তরের সাহিত্য পথিকদের কাছে কিভাবে পৌঁছাবো? গত 1881-তে তিনি মারা গেছেন, তারপরে আজকে 1921, আমি তার জন্মসনটা ধরছি না, ধরছি যেটা তার আমাদের থেকে বিদায় নেওয়ার ওই সময় 1881, সেই সময় থেকে কত বছর আমরা পেরিয়ে এলাম, তাই না? আমরা পেরিয়ে এলাম 150 বছর আসলে। তো সেই 150 বছরে পৃথিবী তো কম পাল্টায়নি, এত কালান্তর ঘটে গেছে। তাহলে আমরা কি চাই দস্তয়েভস্কির কাছে? এই প্রশ্নটা আসেই। 200 পূর্তি উপলক্ষে অরিন্দ্রজিৎ এবং তার এই অবগাহন যে আয়োজন করেছে, আসলে চাইছে কি? যে দস্তয়েভস্কির উপন্যাস, তার গল্প, তার গদ্যকৃতি, এগুলো আমরা কেন আলোচনা করব? যে 1917 সালের নভেম্বর বিপ্লবের পূর্ববর্তী রাশিয়ার মানুষই কেমন ছিল? বিবর্ণ ছিল না বর্ণময় ছিল? জটিলতা ছিল না জটিলতা ছিল না? বা সেই জটিলতারই বা স্বরূপটা কি? তারা কিভাবে জীবন সত্যকে দেখত? মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে নৈতিকতা, আলো ছায়ার কিংবা অন্ধকারের দ্বন্দ্ব, নৈতিকতা বা নীতিহীনতার দ্বন্দ্ব কিভাবে প্রকাশ পেয়েছে, এবং এটা থেকে কি আমাদের কোনো পাঠ নেওয়ার আছে? অর্থাৎ আদৌ কি কোনো প্রাসঙ্গিকতা আছে ক্রাইম এন্ড পানিশমেন্টের রাস্কলনিকভের
নায়কের নাম, বা আমি নায়ক বলবো না, আমি তাকে বলি কেন্দ্রীয় কুশীলব, রাসকলনিকবের যে ক্রাইম এন্ড পানিশমেন্ট, সে যে যন্ত্রণার মুখোমুখি, সেই একটু আগে যে বললাম না যে যন্ত্রণা সত্য, ঠিক, কিন্তু যন্ত্রণার থেকে অধিকতর সত্য হচ্ছে জীবন সত্য। দ্য ট্রুথ স্ট্যান্ডস হাইয়ার দ্যান ইয়োর পেইন, যেটা আমি একটু আগে পড়ে শোনালাম। এই যে কথাটা আমাদের মনে পড়ে, এসব কথা মাথায় রেখে যেসব জিজ্ঞাসা আমাদের মনে জাগে, সেসব জিজ্ঞাসার প্রত্যুত্তর যোগ্যতা, এটা মিখাইল বাখতিন খুব বলতেন, আর আমরা সবাই জানি। এর প্রসঙ্গে আমি পরে আসবো, বা আজকের দিনে যদি না কুলোয় আরেকদিন বলবো। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি মিখাইল মিখাইলোভিচ বাখতিন টলস্টয়ের তুলনায়, অপ্রতিতুলনায় ডস্টয়েভস্কিকে দ্বিবাচনিকতার, ডায়ালজিজমের অনেক বরেণ্য যে প্রবক্তা বলে মনে করতেন। এটা নিয়ে অনেক কথা বলবার আছে, কিন্তু আজকে আপাতত সেটা আমি শুধু একটু উত্থাপন করে রাখলাম, পরে সুযোগ পেলে নিশ্চয়ই বলবো। এবং ওই বাখতিনি আমাদের শিখিয়েছেন যা অর্জন করতে হয় এই জীবনে, শিল্পের জন্যে, সাহিত্যের জন্যে, নন্দনের জন্যে, সত্যের জন্যে, এবং সবচেয়ে বড় কথা জীবনের জন্য, সেটা হচ্ছে ওই আনসারেবিলিটি, প্রত্যুত্তর যোগ্যতা। তো সেই প্রত্যুত্তর যোগ্যতা আমরা অর্জন করেছি কিনা তা বোঝার জন্যও তো আমাদের দস্তয়েভস্কির ওই আখ্যান বিশ্বে আমাদের ফিরে যেতে হবে, এবং তার কথা বিশ্ব পর্যটনে আমাদের বেরিয়ে যেতে হবে। কেননা দেরিদা আমাদের শিখিয়েছেন কোন টেক্সটের, কোন বয়ানের, কোন বাহির বলে কিছু হয় না। দেয়ার ইজ নো আউটসাইড ইন দ্য টেক্সট, দেরিদার আরেক বিখ্যাত মহাবাক্য। সুতরাং বাইরে কিছু খুঁজতে হবে না, যা খুঁজবো তার বয়ানের ভেতরেই খুঁজবো। রুশ সমাজের সময়ে গ্রথিত যে সত্য, যা ছিল তখন, যে রিয়েলিটির কথা আমি একটু আগে বলেছি, যে রিয়েলিটিকেও কিভাবে পর্যবেক্ষণ করতেন, আমাদের কিভাবে ভাবতেন দস্তয়েভস্কি, সেই রিয়েলিটি দিয়েই তো গাঁথা তার ডিসকোর্স, তার প্রতিবেদন। তার মানে কিভাবে তিনি নির্মাণ করেছেন তার প্রতিবেদন, তার নির্মিতি প্রকরণে, তার নান্দনিক যে সংহিতা, তাতে জীবন সত্যের বহুমাত্রিক বিচ্ছুরণে ওই সময় এবং পরিসরের মধ্যে আন্দোলিত সত্যই তো প্রকাশ পায়। এক কথায় বাস্তবটা, লেখকের যে ছাকনিটা আছে তার প্রতিভার মধ্যে, সেই ছাকনির মধ্য দিয়ে সেটা চলে আসে লেখার পাতায়, অর্থাৎ এক কথায় প্রতিবেদনের বিভিন্ন পৃষ্ঠায়। প্রাথমিক তথ্য হিসেবে আমরা ইতিমধ্যে উল্লেখ করে নিয়েছি যে এবছর, মানে এই 2021-এ বিশ্ব সাহিত্যের অন্যতম পুরোধা কথা শিল্পী ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভস্কির জন্ম 200 পূর্তি হচ্ছে, এবং যার জন্ম হয়েছিল 1821-এর 11 নভেম্বর, আর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 1881-র 9 ফেব্রুয়ারি। দুদিন আগে, মানে 7 ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ হয়, এবং তখনকার দিনে চিকিৎসাও ছিল না, এবং দুদিন পরেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তো এমনি বলে রাখলাম আর কি জিনিসটা। তো আজকের দিনে আমরা কি দেখতে পাই, এই পৃথিবীটা আত্মহনন প্রবণ, বিশেষ করে আমাদের বাঙালি সমাজ আর সত্যনত্ব জ্ঞান বিবর্জিত হয়ে আত্মহননে সচেষ্ট। বহুধা বিভাজিত আমরা, সেই বহুধা বিভাজিত বাঙালি সমাজের পড়ুয়া হয়ে আমরা তাৎপর্য সন্ধানে কিভাবে ফিরে তাকাবো তার কথা বিশ্বের দিকে, এটাই তো সবচেয়ে জরুরি বিষয়। কারণ আমরাও তো চাই মানুষের পুনরাবিষ্কার, যে মানুষ আক্রান্ত আজকে নানাভাবে। তো আক্রান্ত বলে সেইটাই কি তার একমাত্র মাত্রা, ডাইমেনশন যাকে বলে ইংরেজিতে? না, মানুষের একটা গভীর উপলব্ধির ক্ষেত্র আছে কিছু,
আমরা তো দেখবো যে ডস্টয়েভস্কি দ্বিবাচনিকতার দর্পণের মধ্য দিয়ে ডায়ালগের মাধ্যমে তিনি সেই মাত্রায় পৌঁছতে পেরেছিলেন কিনা। এই বাকস্থপতি হিসেবে তিনি অসামান্য। তার নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড আমি গতকালই ওই খুঁজতে খুঁজতে এতে দেখলাম বিখ্যাত এক এক অভিনেতা। নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড কিন্তু প্রোজ, নাটক নয়, এবং এটা এক ধরনের মনোলগ। সেটাকে তিনি রূপান্তরিত করেছেন একটা নাটকে। কি অসাধারণ অভিনয়! দেখে আমি আপ্লুত হয়েছি। এটা ইউটিউবে পাওয়া যাবে। তো এই নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড এর কথা অনেক যারা দস্টোয়েভস্কির দার্শনিক চিন্তা ভাবনা নিয়ে ভাবেন তারা বারবার উল্লেখ করেন। এটা আমরা ইচ্ছে করলে শুনে নিতে পারি, ইংরেজিতে, রুশ ভাষায় নয়। তো এই যে জীবন জিজ্ঞাসু দার্শনিক, তিনি একটা নতুন একটা চিন্তা বীজ দিয়েছিলেন, আন্ডারগ্রাউন্ড ম্যান। হঠাৎ শুনলে ইংরেজিতে বোঝা মুশকিল। অর্থাৎ এক কথা আমি বাংলা করেছি, আমি একটা বড় প্রবন্ধ লিখছিলাম, শেষ হয়নি এখন, আরো কিছুদিন লাগবে, এই ডস্টয়েভস্কি নিয়ে লিখছি আর কি। তো আমি তার মধ্যে নাম দিয়েছি তার বাংলায় গুহায়িত মানব। যে মানুষ নিজেকে সব সময় গুহায় লুকিয়ে রাখে, সবকিছু থেকে নিজেকে সরিয়ে আনে। প্রশ্ন হচ্ছে কেন, কি করছে সেটা তো গুরুত্বপূর্ণ যতই হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কেন করছে এই মানুষটা এরকম। এর জন্য কি তার সমাজ দায়ী, তার মনস্তাত্ত্বিক কোনো বিভ্রম দায়ী, তার জীবনের কোনো ঘটনা প্রবাহ দায়ী, নাকি আরো অন্য কিছু? এই প্রশ্নের উত্তর আমরা একবারে তো পাবো না, বারবার যেতে হবে ডস্টয়েভস্কির মধ্যে। শুধু মনে রাখবো 19 শতকের রাশিয়ায় সামন্ততন্ত্রের পাঁজর থেকে ব্যক্তি চেতনা যখন উদ্ভূত হওয়ার প্রতীক্ষায়, সেই দ্বন্দ্ব বিক্ষুব্ধ সামাজিক, রাজনৈতিক, আত্মিক আবহ মন্থন করেই দ্বিবাচনিক নন্দন চেতনার জন্মদাতা হিসেবে দস্তয়েভস্কির আবির্ভাব হয়েছিল। এর চেয়ে বিস্ময়ের আর কি আছে? দস্তয়েভস্কির লেখা আমরা যত পড়বো, যে মানুষটা বলেছিলেন ম্যান ইজ এ মিস্ট্রি, আমি একটু দুবার আমি পড়ে শুনিয়েছি ইতিমধ্যে, এবং দ্যাট হ্যাজ টু বি আনরেবেল, এই রহস্যের গুণ্ঠন আমাদের মোচন করতে হবে। এবং এই যিনি মানুষের অস্তিত্বকে তো রহস্যময় বলে ভাবেন, তিনি তো অনিবার্যভাবে গুহায়িত মানুষের একটা প্রকল্প তৈরি করেন। তো জীবন জিজ্ঞাসার একটা মাত্রা নেই, তার এই আশ্চর্য মাত্রিকতা যেটা, সেটাকে আখ্যানের শিল্প প্রকরণে যিনি রূপান্তরিত করেছিলেন, আসলে তিনি অতলান্ত আমাদের এই বাস্তব, যে বাস্তবকে আমরা দেখছি আপাতভাবে, এটাকে কি আমরা সত্যি চিনি না। তাই দস্তয়েভস্কিকে বলতে হয় অভিযাত্রী, দস্তয়েভস্কিকে বলতে হয় আবিষ্কারকের মতো তিনি অতলান্ত বাস্তবের গভীরে আমাদের নিয়ে গেছেন। এক হিসেবে যেন এক ইন্দ্রজাল নির্মাণ করেছেন তিনি। মানুষের পরাজয়ের তো শেষ নেই, মানুষ আর কত জয় লাভ করে, জীবনে তো পরাজয়ের মাত্রাই অধিক। তবু স্খলনে, পতনে, ভ্রান্তিতে, উত্তরণে যে মানুষ অনন্য, তার কথা লিখতেই তো ক্লান্তিহীন ছিলেন দস্তয়েভস্কি। তিনি মোট 11টি উপন্যাস লিখেছিলেন, এবং তার ছোট বড় মিলিয়ে প্রায় 24টি গল্প লিখেছিলেন। এছাড়া রয়েছে প্রবন্ধ, রয়েছে কিছু প্রবন্ধ বলা যায় না, কিছু গদ্যকৃতি। আমি তো বলেছি 1846 সালে তার প্রথম উপন্যাস, যেটা পুয়ার ফক বা পুয়ার পিপল, তখন তার বয়স মাত্র 25, সেটা তিনি প্রকাশ করেন।
তার 20 বছর পরে বেরোলো পৃথিবী বিখ্যাত উপন্যাস 1866 সালে ক্রাইম এন্ড পানিশমেন্ট। তারও 3 বছর পরে অর্থাৎ 1869 বেরোলো দ্য ইডিয়েট। আর আগেই বলেছি তার মৃত্যুর মাত্র কয়েক মাস আগে 1880 সালে বেরোলো দ্য কারমাজভ ব্রাদার্স। এই 3টে বইয়ের জন্যই তিনি পৃথিবীর পাঠকদের মধ্যে বেশি পরিচিত। আর একটু আগে আমি মিখাইল মিখাইলোভিচ বাখতিনের কথা বলেছি, যিনি উপন্যাসকে নান্দনিক দ্বিবাচনিকতার শ্রেষ্ঠ নিদর্শন বলে ভাবতেন, এবং এই জন্য আগে বলেছি আমি যে দোস্তোয়েভস্কির রচনাকেই তিনি তার আদর্শ বলে ভেবে নিয়েছিলেন। তো রুশ সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের এই সর্বজনমান্য যিনি ঔপন্যাসিক, ওয়ার এন্ড পিস, রিজারেকশন, আন্না কারেনিনার লেখক যে লিও টলস্টয়, তা তিনি, আমি আগেই বলেছি, যেটা অন্য একটা দিনের জন্য থাক, আমার একটা প্রিয় মাথা ইদানিং ওই দস্টোয়েভস্কি নিয়ে ভাবতে ভাবতে আমার এসেছে একটা চিন্তা, যেটা আমি হয়তো কখনো লিখবো মানে ইচ্ছে আছে আর কি, লিখবো, না লেখা হলে তো আর বলা যায় না। একটা হচ্ছে টলস্টয়ের রিজারেকশন আর ক্রাইম এন্ড পানিশমেন্ট, যেটা 1866 সালে বেরোলো। দস্টোয়েভস্কি এই দুটোর একটা নিবিড় প্রতিতুলনা আমি হয়তো করব। আমার পড়তে পড়তে মনে হয়েছে যে নেখলিউজভ যে অসামান্য এক নায়ক, বা নায়ক বলা যায় না, প্রতিনায়কও বলা যেতে পারে, সে হচ্ছে গিয়ে টলস্টয়ের রিজারেকশনের। সেও এক ধরনের পাপ এবং তা থেকে খ্রিস্টীয় নৈতিকতার অর্থে প্রায়শ্চিত্ত করার কথা ভাবে। আর সেটা তো একেবারে 19 শতকের শেষ দিকে 3বারের চেষ্টায় টলস্টয় সমাপ্ত করেছিলেন রিজারেকশন। 1899-তে গিয়ে সেটা শেষ হয়েছিল, বেরিয়েছিল 1900 সালে। সে যাই হোক, তো আর নেখলিউজভ অর্থাৎ কিনা এই রিজারেকশনের নেখলিউজভ, সে কি আমাদের ক্রাইম এন্ড পানিশমেন্টের যে রাস্কলনিকভ তারই একটা পরবর্তী কোন সম্প্রসারণ? এই প্রশ্নের উত্তর চট করে দেওয়া মুশকিল, কিন্তু এটা নিয়ে একটু ভাবতেই হবে আমাদের। আপাতত আমি আরো দু একটি কথা, মানে যারা শুনছেন তাদের জন্য বলছি। 1846 সালে যেমন তার প্রথম উপন্যাস বেরোলো, ওই পুয়ার ফক বা পুয়ার পিপল, ওই একই বছর 1846-এ বেরোলো তার বড় গল্প দ্য ডাবল। আরেকটি বড় গল্প মিস্টার প্রকারচিন। 1847 সালে বেরোলো দ্য ল্যান্ডলেডি নামে বড় গল্প। আর 1848-এ বেরোলো হোয়াইট নাইটস। অনেকেই বলেন হোয়াইট নাইটস এর মতন এত রোম্যান্টিক, এত গীতি কবিতার মূর্ছনায় ভরপুর গদ্য রুশ সাহিত্যে নাকি আর লেখাই হয়নি। হোয়াইট নাইটস, সেই হোয়াইট নাইটস বেরিয়েছিল 1848-এ। 1848-এই বেরিয়েছিলেন অনেস্ট থিফ এবং এ ক্রিসমাস ট্রি এন্ড এ ওয়েডিং, এ ফেইন্ট হার্ট, এটাও খুব মজাদার একটি বই। এর 1 বছর পর 1849-এ বেরোলো আমার জন্মের ঠিক 100 বছর আগে এ লিটল হিরো এবং নেটস্কা নেজবনভা, এটাও বড় গল্প। আর এরপর 10 বছর পরে আমরা পেলাম 1859-এ আঙ্কলস ড্রিম এন্ড দ্য পার্মানেন্ট হাজবেন্ড, দ্য ভিলেজ অফ স্টেপানচিকভ, এবং একটা উপন্যাস বেরোলো তার 2 বছর বাদে 1861-তে, যে বছর মধুসূদন জন্ম নিচ্ছেন, না, রবীন্দ্রনাথ জন্ম নিচ্ছেন
মেঘনাদ বধ কাব্য জন্ম নিচ্ছে, যে বিখ্যাত 1861 সাল, সেই সময় বেরোলো তার উপন্যাস হিউমিলিয়েটেড অ্যান্ড ইনসাল্টেড। এটাও ওই যে গুহায়িত মানুষের প্রকল্পের কথা আমি বলেছি, তারই আর একটা সম্প্রসারণ, হিউমিলিয়েটেড অ্যান্ড ইনসাল্টেড। 1862-তে বেরোলো ডিসগ্রেসফুল অ্যাফেয়ার। এর 1863-তে উইন্টার নোটস অন সামার ইমপ্রেশনস। আর যে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডের কথা আমি বেশ কয়েকবার উচ্চারণ করেছি, যা দার্শনিক ভাবনায় ভরপুর, অনেকে বলেন অস্তিত্ববাদী যে জিজ্ঞাসা, তার প্রকাশ নাকি তার মধ্যে দেখেছেন অনেকে। নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড সেটা বেরোলো 1864-তে। 1865-তে বেরোলো দ্য ক্রোকোডাইল। 1866-তে তার আরেকটি বহু পঠিত উপন্যাস দ্য গ্যাম্বলার, জুয়ারি। ব্যক্তিগত জীবনেও বিয়ের ঠিক পরপর, তার দুটো বিয়ে ছিল। প্রথম বিয়েতে যাকে বিয়ে করেছিলেন সেই মহিলা একটি কঠিন রোগে মারা যান ভুগতে ভুগতে। তার বেশ কিছু বছর পরে তিনি যাকে বিয়ে করেন, তিনি অনেকে মনে করেন একদম লিখিতভাবেই বলেছেন রুশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যে আন্না বলে সেই মহিলা, তার থেকে বয়সে কিন্তু 20 বছরের ছোট দস্তয়েভস্কির তুলনায়, মানে মিখাইল আমাদের লেখক দস্তয়েভস্কির বয়সের তুলনায় 20 বছরের ছোট, কিন্তু তার জীবনে তিনি আশীর্বাদ হয়ে এসেছিলেন। সে যাই হোক, সেটা অন্য কোনো দিন সুযোগ পেলে বলা যাবে। এবং ওই সময়ে তিনি মানে জীবনে অনেক কিছুই তিনি আচরণ করেছেন যা তার উপন্যাসে এসেছে। জুয়ারি, নিজেও জুয়া খেলায় মত্ত হয়ে তখন খুব অর্থ কষ্টে ভুগছিলেন। আর তার বড় ভাই, যাকে তিনি খুব ভালোবাসতেন, নিকোলাই, কয়েক বছর আগে হঠাৎ মারা যান। তো তার সেই বড় দাদার পরিবার এবং তার প্রথম স্ত্রীর যে ছেলে, মানে তার সৎ ছেলে স্টেপসন যাকে বলে ইংরেজিতে, সেও কিছু অর্থ কষ্টে পড়ে। এই দুজনকে তার নিয়মিত অর্থ যোগান দিতে হতো। এক তার মৃত দাদা নিকোলাইয়ের পরিবার, এবং তার ওই স্টেপসন বা তার সৎ ছেলে, সেও অর্থ কষ্টে ভুগত, নানা রকম জ্বালাতনও করতো তাকে, কিন্তু তা সত্ত্বেও তিনি অর্থ যোগান দিয়ে গেছেন। অর্থ যোগান দিতে গিয়ে তিনি জুয়া খেলেছেন, এরাও অনেক কিছু করেছেন। তো সে যাই হোক, এইটা থেকে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু আন্না, তার স্ত্রী। তো দি ইটারনাল হাজব্যান্ড 1870 সালে তিনি লিখলেন। ডেমন্স, এই বইটা নিয়েও কম বেশি আলোচনা হয়েছে পশ্চিমে। 1871 সালে বেরোলো। 1873-এ বেরোলো এ রাইটার্স ডায়েরি। এই বইটারও একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই, যে ওই সময়ে তিনি নিজে সম্পাদক, নিজেই প্রিন্টার, নিজেই লেখক, এই হিসেবে তিনি একটা বেশ কিছু কলাম লিখেছিলেন। এবং পরে একসঙ্গে ওই অনেকটা আত্মজৈবনিকও বটে, ঠিক সেরকম নয়ও, মানে আমরা বলতে পারি সেটা আত্মগত এবং যেটা বস্তুগত তার একটা বিচিত্র সমন্বয়। কিন্তু এ রাইটার্স ডায়েরি দস্তয়েভস্কিকে বোঝার জন্য ভীষণ জরুরি। এটা 1873 সালে বেরিয়েছিল। একটা ছোট উপন্যাস বেরোলো সেই বছরই, 1873-এ, বোবক। আর এর 2 বছর পরে আরেকটি উপন্যাস দ্য র ইয়থ, 1875-এ। এ জেন্টল ক্রিচার, এটা বড় গল্প, 1876 সালে বেরোলো। দ্য পেজেন্ট মেরি, এটাও বড় গল্প, 1876-এ। দ্য বেগার বয় অফ ক্রাইস্ট ক্রিসমাস ট্রি, সে বছরই বেরোলো, 1876-এ। দ্য ড্রিম অফ এ রিডিকিউলাস ম্যান বেরোলো 1877-এ। আর তার 3 বছর বাদে, মানে তার মৃত্যুর আগের বছর বেরোলো দ্য গ্র্যান্ড ইনকুইজিটর নামে যে বড় গল্প, সেইটে। আর আমরা জানি তিনি বেশ কবছর ধরেই দ্য কারমাজভ ব্রাদার্স লিখছিলেন, সেটাও 1880-তে বেরোলো। এই যে আমি তার রচনাগুলোর মূলত প্রধান রচনা, অপ্রধান কয়েকটি রইল, এগুলো দরকার নেই, যারা গবেষণা করতে চান তারা নিশ্চয় দেখবেন। তো এই মূলত প্রধান রচনাগুলোর কথা আমি উল্লেখ করলাম। লেখক জীবনের প্রারম্ভিক পর্যায়ে দস্তয়েভস্কি রুশ সমাজের
ও বিপর্যস্ত যে বর্গ, সমাজের নিচুতলার দিকে সাধারণত নজর পড়ে না কারোরই, কিন্তু দস্তয়েভস্কির নজর পড়েছিল। অথচ দস্তয়েভস্কি ঠিক নিচুতলার মানুষ তো ছিলেন না। অভিজাত টলস্টয়, যেমন কাউন্ট টলস্টয় সামন্ততান্ত্রিক যে সমাজ, তারই প্রতিনিধি ছিলেন কোনো কোনো অর্থে। দস্তয়েভস্কি কিন্তু সেই বর্গের মানুষ ছিলেন না, কিন্তু তা না হলেও তিনি ব্রাত্য এবং বিপর্যস্ত বর্গের জীবন যুদ্ধ প্রকাশে তিনি চিরকালই অত্যন্ত নিষ্ঠাবান। যাদের নিরালোক আক্রান্ত অস্তিত্ব জুড়ে শুধু হতাশা, শুধুই পরাজয়ের গ্লানি, তাদের মর্মযন্ত্রণা অনুভব করার সামর্থ্য সব লেখকের তো সমানভাবে থাকে না। তো এদের মধ্য দিয়ে বাকতিনের বলে নেওয়া যে কার্নিভালের ব্যাপারটা, সেটা বীজাকারে আছে কিনা এটা হয়তো আমাদের ভেবে দেখতে হবে। এক্ষুনি আমি বিষয়ে কিছু ভাবিনি, তাই এর বিষয়ে কিছু বলছি না। কেননা আমরা জানি যে অতিশয় সংক্ষেপে বলতে গেলে কার্নিভালে কি ঘটে, যা সমাজের বা ইতিহাসের নিচুতলায় থাকে তারা চেষ্টা করে উপরে চলে আসতে, আর যারা উপরে থাকে যাদের এমনিতে পারা যায় না, তাদের টেনে নামানো আখ্যানে এইরকম ব্যাপারটা ঘটে। সেটা ঘটেছে কিনা এটা একটু পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু আমার মনে হয় যে বাকতিনের কার্নিভাল তত্ত্বটা একটু মাথায় রাখলে মন্দ হয় না। স্বয়ং টলস্টয় তার অগ্রজ লেখকের এই যে মর্মযন্ত্রণা অনুভব করার শক্তি, কজন বুঝতে পারে? কার যন্ত্রণা কে বুঝতে পারে? কেউ না। এবং এই যন্ত্রণার উপলব্ধি করার ক্ষমতাতেই একজন লেখক সত্যিকারের অর্থে লেখক হয়ে ওঠে। তো মহামতি টলস্টয় তার অগ্রজর এই গুণটি বড় চমৎকার ভাবে বুঝতে পেরেছিলেন, এবং এই জন্যে ওই রাদুগা পাবলিশার্স, যেটা আমি বললাম না, পুয়ার পিপল অ্যান্ড স্টোরিজ অফ দ্য 1840s, 1840-এর দশকে যত গল্প লিখেছেন, সেই গল্পগুলো নিয়ে আর পুয়ার পিপল বা পুয়ার ফক নামে উপন্যাস নিয়ে রাদুগা পাবলিশার্স থেকে 1988-তে একটা এই বইটা বেরিয়েছিল, যেটা আছে আমার কাছে। তো সেই বইয়ের মলাট লিখনে টলস্টয়ের এই মন্তব্যটি ব্যবহৃত হয়েছে। এটা আমি একটু পড়ে শোনাতে চাইছি। About Dostoevsky you will not ask, what did he want to say? কি বলতে চেয়েছেন দস্টোয়েভস্কি, এটা কেউ জিজ্ঞেস করে না। Open any of his pages and you will clearly see his thoughts and feelings. যে কোনো পৃষ্ঠা খোলো, দেখবে দস্টোয়েভস্কি কি বলতে চাইছেন তা স্পষ্টভাবেই, এবং কি অনুভব করছেন তা স্পষ্টভাবেই পাঠকের কাছে চলে আসছে। কি তার অভিপ্রায়, his intentions, his sensations, everything that filled him to overflowing and demanded an outlet, এই সব কিছু তার কাছে দাবি করছিল যে আমরা প্রকাশের জন্য ব্যগ্র। তো লেখকের অভিপ্রায় সবসময় গুরুত্বপূর্ণ। কবির অভিপ্রায় বলে যে এই ছোট্ট বইটি শঙ্খঘোষ লিখেছিলেন বেশ কিছু বছর আগে, এটা আমাদের মনে পড়ে যায়। ইন্টেনশন অফ দ্য রাইটার, ইন্টেনশন অফ দ্য পোয়েট, এটাকে ভালো করে বুঝতে হয়। এই অভিপ্রায় কিন্তু সাধারণ ইচ্ছা নয়, একজন স্রষ্টার অভিপ্রায় অনেক বড় কথা। কি ছিল দস্তয়েভস্কির অভিপ্রায়? সৃষ্টি জীবনের প্রথম পর্বেই তিনি তা বুঝে নিয়েছিলেন। সমাজের নিচুতলায়, যেখানে খুব একটা বেশি আলো পড়ে না, এরা তার মনোযোগ আকর্ষণ করেছে। দ্বিতীয়ত আকর্ষণ করেছে তারা যারা হয়তো সমাজের নিচুতলার লোক না, বলা যায় মধ্যবর্গীয় মানুষ, কিন্তু যারা জীবনে পায় না কিছুই, কোনো না কোনো কারণে পেয়েও হারায়, এবং তাদের দীর্ঘশ্বাস ছড়িয়ে থাকে জীবন জুড়ে। ওই দীর্ঘশ্বাসের কথকতাই দস্তয়েভস্কি করেছেন। এই যে সব ক্লিষ্ট মানুষজন, তাদের জীবন কথায় কত অনুভবের মর্মর চিরকালই মানুষের মনোযোগের বাইরে থেকে যায়, সেদিকেই তো আমাদের অভিনিবেশ আকর্ষণ করেছেন তিনি। তাই প্রবহমান জীবনকে কথাকার কোন চোখে দেখছে,
এবং কিভাবে তার নির্যাস খুঁজে নিচ্ছেন, সেটা কিসের উপর নির্ভরশীল? অবশ্যই তার ওয়ার্ল্ড ভিউ, তার বিশ্ববিখ্যাত জগৎকে দেখার চোখ। 19 শতকের সামন্ততান্ত্রিক রুশ সমাজের রুদ্ধতা ও রক্ষণশীলতার দুর্গে যার সত্তা গড়ে উঠেছিল, তিনি কি সব ধরনের যথাপ্রাপ্ত বাস্তবকে বিনা প্রশ্নে মান্যতা দিয়ে গেছেন, নাকি ওই দুর্গের পাথুরে দেওয়ালে কিছু কিছু ফাটল ধরার ফলে যে বিবিধ মাত্রা সম্পন্ন ব্যক্তি পরিসর দেখা দিতে শুরু করেছে, সেই খবরটা, সেই বার্তাটা তিনি কালান্তরের পথিক হয়ে আমাদের মতো যারা অনেক দূরবর্তী কালের পাঠক তাদের কাছেও পৌঁছে দিচ্ছে? যদি না পৌঁছে দেন, আমরা আজকে এই অবগাহন সাহিত্য পত্রিকার সৌজন্যে আমরা কেনই তাকে নিয়ে মাথা ঘামাচ্ছি? পাঠকের মনে প্রচ্ছন্ন এইসব প্রশ্ন সমাধান দাবি করে নিশ্চয়, তবে কোনোভাবেই ভোলা যায় না যে আমরা মানে বাঙালি পড়ুয়ারা রয়েছি 21 শতকের তৃতীয় দশকের সূচনা পর্বে, এই 2021 সালে, যখন এই পিণ্ডাকারে পরিণত এই বিশ্ব পরিস্থিতিতে আমাদের মানব সত্তা ছিন্ন ভিন্ন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে বসেছে। এখনো ভালো করে আমাদের করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শেষ হলো না, এখনই লোকজন ধমক দিতে শুরু করেছে এখানে ওখানে, এই এলো বলে তৃতীয় জুজু আসছে, জুজু বুড়ি, তৃতীয় ঢেউ এলো বলে। ফলে একটা, এবং আমরা আমাদের প্রত্যেকের ঘরে বাধ্যতামূলক বন্দিশালায় বসে আছি, কেউ অসুস্থ হলে যেতে পারছি না। এইটা যদি উত্তর মানবতন্ত্রী পোস্ট হিউম্যানিস্ট পরিসর না হয়, তবে কোনটা উত্তর মানবতন্ত্রী পরিসর? আমি এই প্রশ্নটা করতে চাই। আধুনিকোত্তরবাদীরা তো চিরকালই যারা পুঁজিবাদী, যারা শোষক, যারা অত্যন্ত বলা যায় পিশাচ কিংবা দানব তুল্য যে যন্ত্রণা দিয়ে আমাদের চূর্ণ করতে চাইছে, তাদেরই তো সুবিধে করে দিচ্ছি আমরা বর্তমানে, আমরা বুঝে বা না বুঝে এক উত্তর মানবতন্ত্রী পরিসর তৈরি করে। অথচ এই দস্তয়েভস্কি যেখানে অন্ধকার সেখানেও তিনি আলো খুঁজেছেন। এই দস্তয়েভস্কি আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন যে দেখো হে, মানুষ এক চিরকালীন রহস্য, সেই রহস্যকে মোচন করার চেষ্টা করো। তো আমি যদি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, আমি যদি উত্তর মানবতন্ত্রী পরিসরে নিমজ্জিত থাকি, তাহলে মানুষকে আমি রহস্য মনে করতে যাব কেন? এই প্রশ্নের তো একটু মীমাংসা আমরা নিজেরাই করে নেওয়া উচিত নয় কি? না হলে তো আধুনিকোত্তরবাদী ভাবনা সন্ত্রাস, সন্ত্রাস তো শুধু মিলিটারি আর পুলিশ দিয়ে হয় না, আজকাল অবশ্য এর বাইরেও অনেকে করে। যেমন বলা যায় যে মিডিয়া নামক যে সন্ত্রাসী একে তৈরি হয়েছে এখন, যাদের একমাত্র কাজ হচ্ছে যারা সিংহাসনে বসে আছে তাদের পক্ষে দাঁড়ানো। তারা প্রতিনিয়ত কাউন্টার ট্রুথ, যা সত্য নয় প্রতিসত্য, শুধুই মিথ্যা বলে তাই না, যা কাউন্টার ট্রুথ মানে আমি যেটাকে একটু আগে বলেছি প্রতিসত্য, সেটা উৎপাদন করে। তারা আমাদের পোস্ট ট্রুথের চূড়াবালির দিকে টেনে নিয়ে যায়, পোস্ট ট্রুথের দিকে নিয়ে যায়। তাহলে এইরকম একটা বিপন্ন সময়ে দাঁড়িয়ে দস্তয়েভস্কির এই মানব সত্তা আবিষ্কার কি আমাদের কোনো শিক্ষাই দেয় না? এই প্রশ্নটা আসুন আমরা সবাই নিজেদেরই করি। এই সময়ে কম বেশি 160 বছর আগেকার রুশ সমাজ ব্যবস্থায় যে সমাজ সত্য অহরহ উৎপাদিত হতো, যে নৈতিকতা রুশ সমাজকে চালিত করত, যে নন্দনের সংহিতা তখন তৈরি হচ্ছিল নানা জায়গায়, শুধু তো দস্তয়েভস্কি আর এই টলস্টয় নন, কিছু বছর আগে পরে গোগল ছিলেন, চেকভ ছিলেন, পুশকিন ছিলেন, এবং ছিলেন গোর্কি, ম্যাক্সিম গোর্কি। এইরকম একটা পরিসরেই তো, এবং তাদের জন্য কম বেশি একই রকম তো পরিস্থিতি ছিল। কিন্তু তারা কি তাৎপর্য খোঁজা ভুলে গিয়েছিলেন? মানুষের তাৎপর্য, কার তাৎপর্য? মানুষের তাৎপর্য। সেই মানুষের তাৎপর্য খোঁজা যদি আজকে আমরা অতিমারির দ্বারা কবলিত সময়ে ভুলে যাই,
তাহলে ডস্টয়েভস্কি পড়বো কেন? এই জন্যই পড়বো যে আমাদের যে মানুষের পুনরাবিষ্কারটা খুব জরুরি বিষয়, এটাকে বুঝে নেওয়ার জন্য। দস্তয়েভস্কির সাহিত্য কৃতির উপযোগিতা এইখানে, তার প্রাসঙ্গিকতা কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করব এরও উত্তর এইখানে। গত 2 শতাব্দীতে রুশ সমাজ যেমন বিস্ময়কর ভাঙাগড়ার মধ্য দিয়ে নিজেদের বহুমাত্রিক ইতিহাসকে আকপাশতলা পাল্টে নিয়েছে, তেমনি বাঙালির সাহিত্য প্রতীতিও তো এক জায়গায় নেই। আমাদের মধ্যে রবীন্দ্রনাথ নেই, আমাদের মধ্যে জীবনানন্দ নেই, কালের নিয়মেই নেই, ছিলেন কালের নিয়মেই ছিলেন, এবং তারপরও আমাদের বাঙালির অখণ্ড অবিভাজ্য বাঙালি সত্তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে যে বাঙালির চিরশত্রু যারা তারা, এবং আজকে তারা সংগঠিত আর বাঙালিরা অসংগঠিত। এই জন্য আমাদের সাহিত্য প্রতীতি, আমাদের যেমন আঞ্চলিক অভিঘাত টানাপোড়েন, বৈশ্বিক অভিঘাতের টানাপোড়েনের দিকে আমাদের বারবার আমাদের নজর আকর্ষণ করছে। তো এটাও এক ধরনের দ্বিবাচনিকতা নয় কি? ডায়লগ তো শুধুমাত্র বইয়ের পাতায় নেই, ডায়লগ তো আছে সমাজে, ডায়লগ তো আছে আমাদের মধ্যে। আর আমাদের তো আবিষ্কার করার মতো যোগ যদি না থাকে তাহলে তো আরই মুশকিল। তাহলে প্রকৃত পাঠক দস্তয়েভস্কি সেই মানুষটি হতে পারে যেই ভাঙা গড়ার মধ্য দিয়েও দ্বিবাচনিকতার অনন্ত প্রক্রিয়াকে উপলব্ধি করতে পারে। যে পারে না, দস্তয়েভস্কি কেন, কোন সাহিত্যই তার জন্য কিছু না। কিন্তু আমরা তো তারই লাগি কান পাতি আছি, তাই না? আমরা তো তার জন্যই বসে আছি, সেই মনোযোগী পড়ুয়ার জন্য। তো মনোযোগী পড়ুয়ার মধ্যে এই দস্তয়েভস্কিকে একইভাবে দেখা হবে এটা ভাবার কোনো কারণই নেই, বরং সেটাই তো স্বাভাবিক। বস্তুত প্রত্যেক পাঠকের কাছেই আলাদা দস্তয়েভস্কি ধরা দিতে পারেন। দান্তে, শেক্সপিয়ার, গোয়েথে, বালজাক, টলস্টয়, টমাস মান, কামু, কাফকা, সারামাগো, মার্কেজ, রবীন্দ্রনাথের মতো অনন্য স্রষ্টাদের ক্ষেত্রেও তো একই ব্যাপার ঘটে। এটা আমাদের বুঝতে হবে। তো দস্তয়েভস্কির মতো সার্থকতাকারের সৃষ্টিও সমস্ত পাঠকের কাছে একইভাবে তো ধরা দেবে না, দিতে পারে না। আমি ওই যে বললাম, ক্রাইম এন্ড পানিশমেন্টের রাস্কলনিকভ কিংবা দ্য ইডিয়টের সেই বিচিত্র নায়ক, সে তার নির্যাস পর্বে পর্বান্তরে ভিন্ন ভিন্ন পাঠক প্রজন্মের দ্বারা স্বতন্ত্রভাবে আলোচিত হয়েছে, বিশ্লেষিত হয়েছে। কেননা সমস্ত সার্থক বয়ানের গভীরেই নিহিত থাকে তাৎপর্য প্রতীতির বিচিত্র সব অবতল। দস্তয়েভস্কি মানবিক অস্তিত্বের অজস্র রহস্য, তার কৌণিকতার উপর আমাদের দৃষ্টি ফেরাতে চেয়েছেন 1846 থেকে 1880 পর্যন্ত, অর্থাৎ এক কথায় তার লেখক জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত। 1869 সালে দস্তয়েভস্কি অ্যাপোলন মাইকভ নামে তার এক সাহিত্য সঙ্গী তাকে চিঠিতে জানিয়েছিলেন এটাই প্রকৃষ্ট সময় যখন দীর্ঘ কবিতায় বিভিন্ন প্রতিবেদনে সমগ্র রুশ ইতিহাসের পর্ব সন্ধিগুলি সৃজনাত্মক ভাবে নতুন ভাবে উত্থাপিত হওয়া প্রয়োজন। তাতে পাঠকেরা বুঝে নেবেন চলমান সামাজিক ইতিহাসের নিষ্কর্ষ কিভাবে বিশ্লেষণ করতে হয়। ফলে কি হবে, একটা চিঠিতে তিনি লিখছেন, যেটা তার চিঠির 2য় খণ্ডে আছে। তিনি বলছেন, there will be more than poems, যা রচিত হবে, এই যে কবিতা, সময়ে চিহ্নিত কবিতা, সময়ে চিহ্নিত গদ্য, সময়ে চিহ্নিত নাটক, তারা কি হবে? They will be more than poems, more than a literary pursuit. They will be scholarly works, sermons, endeavors, চেষ্টা চেষ্টা চেষ্টা, মানুষকে বোঝার চেষ্টা, নিরন্তর প্রয়াস, এটাই প্রকাশিত হবে। দস্তয়েভস্কির প্রথম উপন্যাস পুয়ার পিপলের কথা আমি কয়েকবারই বললাম এতক্ষণ। তার প্রধান যে কুশীলব, মাকার ডেভুশকিন তার নাম, সে
ওই যে বলেছি একটু আগে, এই উপন্যাসটা প্রথম উপন্যাসেই তিনি বাজিমাত করে দিয়েছেন প্রকরণ বা টেকনিকের দিক দিয়ে। সে চিঠি লিখছে তার প্রেমিকাকে, যাকে আমরা শেষ পর্যন্ত দেখি তাকে সে পায়নি, নায়িকা তাকে পরিত্যাগ করে চলে গেছে। যে দীর্ঘশ্বাসের কথা আমি একটু আগে বলেছি, এই দীর্ঘশ্বাসে মর্মরিত হয়েছে শেষ চিঠিগুলি। তো সে যাই হোক, ওই চিঠির মধ্যে নানা কথা আছে। একটা জায়গায় এরকম আছে, সাহিত্য সম্পর্কে কিছু কথা, a feast of literature, it is so lovely, like flowers, there is no other word for it, you can make a bouquet out of every page, প্রতিটি পৃষ্ঠা দিয়ে তুমি একটা ফুলের গুচ্ছ বানাতে পারো পাঠক যদি চাও। ইটস এ গুড থিং, লিটারেচার ইজ। ভারেঙ্কা হচ্ছে সে মেয়েটি যাকে তার আদরের নাম হচ্ছে বারবারা, VAR। তো সে তাকে ডাকতো ভারেঙ্কা বলে, আদরের নাম ভারেঙ্কা। মনে রেখো, এটাই হচ্ছে প্রকৃত ভালোর দিক। দ্যাটস হোয়াট আই লার্ন ফ্রম দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এ প্রফাউন্ড থিং টু, ইটস এডিফাইং অ্যান্ড ফর্টিফাইং, and all this and a good deal more is to be found about it in their book, and so well written. Literature is a picture, এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে একটু শুনতে বলি আমি যারা শুনছেন তাদের। Literature is a picture, that is a picture of a kind and a mirror, একটা দর্পণ, একটা আয়না। It expresses passion, ইন্দ্রিয় সংরাগ, আবেগ প্রকাশ করে, gives fine criticism, সমালোচনাও উপস্থাপিত করে, instruction, প্রশিক্ষণ দেয়, and is also a record of life, জীবনের নথি সেটাকে গেঁথে নেয়। এবং সে বলছে I got all from them, এই বই থেকে আমি সব পেয়েছি। তার মানে এই যে সব পেয়েছির ব্যাপারটা, এটা দস্তয়েভস্কি বুঝেছিলেন, তার লেখার মধ্যে আছে। সাহিত্যবোধের এই যে প্রগাঢ় আন্তরিক অভিব্যক্তি, তা কি কেবল মাকার ডেভুশকিনের কথা, নাকি লেখক দস্তয়েভস্কিরও কথা? যে সাহিত্য হলো ছবি, সাহিত্য হলো আয়না, এটা তো নিঃসন্দেহে স্রষ্টা ডেভুশকিনের স্রষ্টা দস্তয়েভস্কিরই কথা। তার মানে দস্তয়েভস্কি সরাসরি তার পাঠকদের সম্বোধন করছেন এবং কোনো ভনিতা ছাড়াই নিজস্ব নান্দনিক সংহিতার কথা বুঝিয়ে দিচ্ছেন। এই দুজনের চিঠির আদান প্রদানের সূত্রে, ভারেঙ্কা এবং এই ডেভুশকিনের চিঠির আদান প্রদানের সূত্রে যে উপন্যাসের নাট্যাবেগও আছে, নাটকীয় আবেগ আছে, আবার কাহিনীর পরিসরের একটা উচ্চাবচতা, উত্থান পতন, সেটাও আবাসিত হয়েছে। সেটা দেখা যাচ্ছে যে সেই 1846 সালেই তিনি এটা নিয়ে ভেবেছিলেন। আর সাহিত্য একই সঙ্গে দর্পণ, একই সঙ্গে সংরক্ত আবেগের অভিব্যক্তি, একই সঙ্গে সূক্ষ্ম প্রচ্ছন্ন সমালোচনা, জীবনযাপনের প্রশিক্ষণ প্রণালী, আর সবার উপরে অভিজ্ঞতার নথি। এই সব কিছুর সম্মিলিত প্রতিবেদন হিসেবে সাহিত্য কৃতিকে গ্রহণ করব আমরা। এটাই হচ্ছে গিয়ে দস্তয়েভস্কি তার প্রথম উপন্যাসে এই একটা ধারণা আমাদের দিলেন। তো এই কথাগুলো দিয়ে হয়তো আমরা এই আলোচনার একটা, আমার মনে হচ্ছে ইন্দ্রজিৎ, আমি যেটা বলেছিলাম ইন্দ্রজিৎ, যে এটা একটা প্রথম পর্ব হয়েই বোধহয় শেষ হচ্ছে। তো এই প্রথম পর্বের শেষে আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে একটু অন্য একটা কথার অবতারণা করতে চাইছি, যে ফিওদর দস্তয়েভস্কির জীবন কথার কিছু অনুষঙ্গের প্রতি আমাদের একটু মনোযোগী দৃষ্টিপাত করতে হয়। ইগর ভলগিন তার একটা চমৎকার বই লিখেছিলেন, যে বইটার নামের কথা আমি একটু আগে বলেছি, যে দস্তয়েভস্কির নন্দন চিন্তা। তো সেইখানে ইগর ভলকিন শুরুতে মস্কোর ওই প্রখ্যাত টেট্রিয়াকভ শিল্প সংগ্রহশালা মিউজিয়াম, সেখানে আমি গেছি। আমি যখন 1988 সালে সোভিয়েত রাশিয়া ছিল, তখন যখন যাই, তখন সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। চমৎকার সব
আর্টিস্টিক আর্টের পিস দেখেছি। তো যাই হোক, সেই টেট্রিয়াকভ তার নাম, শিল্প সংগ্রহ কলার যিনি প্রতিষ্ঠাতা, স্বনামধন্য চিত্রকর ওই টেট্রিয়াকভ, যার নামে গ্যালারিটা হয়েছে, পাভেল টেট্রিয়াকভ, তাকে লেখা একটা চিঠিতে এই মন্তব্যটা তিনি উদ্ধৃত করেছেন। তোমাদের অন্তর্জীবনে দস্তয়েভস্কি কি ভূমিকা নিয়েছেন আমার জানা নেই, কিন্তু আমি এ বিষয়ে নিশ্চিত যে এ সময় এমন কোন সংবেদনশীল মানুষ কোথাও নেই যার কাছে দস্তয়েভস্কি এই বার্তা পৌঁছে দেননি যে জীবন কোনো প্রমোদের উৎসব নয়, তা আসলে অতলান্ত ট্র্যাজেডি। একটু আগে বলছিলাম না, পেইনের কথা বলছি, যদি সঙ্গে এটাও বলেছেন দস্তয়েভস্কি যে পেইন যত বড়ই হোক, বেদনা যন্ত্রণা দহন যত বড়ই হোক, জীবন সত্য তারও চেয়ে বড়। যদি দেখো যে কিভাবে টেট্রিয়াকভকে লেখা চিঠিতে এই কথা বলা হচ্ছে, জীবন তো অনন্ত অতুলান্ত ট্র্যাজেডি, যার কোনো পার পাওয়া যায় না। 19 শতকের তৃতীয় এবং চতুর্থ দশকে যার শৈশব ও কৈশোর উত্তীর্ণ হয়েছে, যে মানুষটি, তার বাবা একজন ডাক্তার ছিলেন, দস্তয়েভস্কির বাবা, তার নামও ছিল মিকোলাই। তো সেই মানুষটি আজীবন খ্রিস্টীয় ধর্মতত্ত্বের প্রতি প্রবল আনুগত্য ছিল তার, এবং তারই প্রভাবে নৈতিকতা, পাপ পুণ্য, যেটা ক্রাইম এন্ড পানিশমেন্টের মধ্যে লক্ষ্য করি আমরা, সত্য মিথ্যা যেটা দা ইডিয়টের মধ্যে দেখি আমরা, সেখানে সত্য এবং মিথ্যার সুযোগ পেলে আরেকদিন বলা যাবে, এটা আলাদা স্বরূপ আছে, সম্পর্কিত বোধ দ্বারা সঞ্চালিত হয়েছে। আবার পাশাপাশি তাকে আন্দোলিত করেছে সমকালীন রুশ সমাজের নিরবচ্ছিন্ন ভাঙন ও অনিশ্চয়তা জনিত জিজ্ঞাসা। সাধারণত সমাজে যদি ইতিহাসের ওই পর্বে যদি বিপুল অনিশ্চয়তা থাকে, অনেক সময় সাধারণ মাপের যারা লেখক, তারা এর দ্বারা বিহ্বল হয়ে যান। কিন্তু যারা দস্তয়েভস্কির মতো, টলস্টয়ের মতো, গোগলের মতো, গোর্কির মতো বড় মাপের লেখক না, বা তুর্গেনিভের মতো বড় মাপের লেখক, তারা ওই ভাঙ্গন পেরিয়ে, অনিশ্চয়তা পেরিয়ে প্রকৃত নিরবচ্ছিন্ন জীবন জিজ্ঞাসায় আমাদের পৌঁছে দিতে পারে। কেননা তারা এটা বুঝিয়ে দিতে চান আমাদের, এবং সেটাই আমাদের বুঝতে হবে আজকে, যে জিজ্ঞাসা যত মন্থন করব, যতই জেগে উঠুক ট্রেজিক সংবিদ, তবু মনে রাখবো যে গোষ্ঠী চৈতন্য থেকে ব্যক্তি সত্তার ক্রমবর্ধমান দূরত্ব, তাকে কেউ অতিক্রম করতে পারে না। এই দূরত্ব কিসের? দূরত্ব হচ্ছে অনন্যের, স্ববিরোধিতার, কূটাভাসের, মানে প্যারাডক্সের, এবং এগুলো আবর্তের পরে আবর্ত তৈরি করে। কিন্তু সেই সব কিছুর অভিঘাত দস্তয়েভস্কিকে যদি না ভাবাতো, তাহলে তার এই প্রধান উপন্যাসের সঙ্গে সঙ্গে আমি আরো যে কিছু রচনাগুলির কথা বললাম, সেইগুলো কি লেখা হতো কোনোদিন? বিশেষ করে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড কি লেখা হতো কোনোদিন? সম্ভবত নয়। বহির্জগতের সমস্যা অবশ্যই তার মতো সংবেদনশীল লেখককে বিশেষভাবে চিন্তিত করবে, করেওছে, কিন্তু অন্তর্জগতের যে সংকট, এই সংকটের ছবি একজন লেখক না দেখালে আর কে দেখাবে? তো সেই প্রেক্ষিতটা মানব বিশ্বের কল্যাণ ও কল্যাণের সঙ্গে জড়িত। এটা কেবল ব্যক্তির উত্থান পতন, ব্যক্তির জয় পরাজয়, ব্যক্তির ভালো মন্দই নয়। ব্রাদার কারমাজভে, দা ইডিয়টে, ক্রাইম এন্ড পানিশমেন্ট এত বড় মাপের লেখা হিসেবে যে সবার দ্বারা স্বীকৃত হলো, এর কারণ হচ্ছে ওইখানে যেখানে বহির্জগতের সমস্যা আর অন্তর্জগতের সংকট পরস্পরের সঙ্গে দ্বিবাচনিকতার সূত্রে, ডায়ালগের সূত্রে সম্পৃক্ত হয়ে আছে, এবং তাই জীবন পথিককে বারবার আরো গভীরে অবগাহন করতে প্রাণিত করে। নইলে ক্রাইম এন্ড পানিশমেন্ট আমরা কেন পড়বো? কেন পড়বো আমরা দ্য ইডিয়ট? কেন পড়বো আমরা দ্য কারমাজভ ব্রাদার্স? কিংবা নতুন করে কেন ভাববো দ্য নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড নিয়ে? তো এই একটা প্রশ্ন বা প্রশ্নোচ্ছলে উত্তরের একটা গ্রন্থনা করে আমি আপাতত আজকে এখানে থামছি।
স্পষ্টতই এটা আমরা আজকে একটা হয়তো অরিন্দ্রজিৎ এবং এই অবগাহনকে বিপন্ন করে আমরা একটা প্রথম পর্ব মাত্র সূচনা করলাম। কিন্তু আমার মনে হয় যে এটাই বোধহয় ভালো হবে যদি আমরা পর্বে পর্বে একটু কখনো সময় পাই এবং এটার ভিতরে আমরা ঢুকি। তো আপাতত এই পর্যন্তই আমি বললাম। অরিন্দ্রজিৎ কেমন? স্যার স্যার আমাদের আমাদের মনে হয় যে এই বিপন্নতার ভাষ্যই তো আমাদের একভাবে তৈরি করে দিয়ে গেছেন তার আলোচনায়, তার নির্মাণ কার্যে। আমরা এখানে কৃষ্ণপ্রিয়দার দুটো মতামত এবং দুটো প্রশ্ন পেয়েছি। আমি সেগুলো একটু দ্রুত পড়ে নিই। তিনি তো আপনার আমার মনে হয় যে একই সঙ্গে পড়া এবং একই সঙ্গে তার একটা লিখিত ভাষ্য তৈরি করা, এই এই দ্বিযোগ কোথাও কৃষ্ণপ্রিয়দার ছাড়া আমরা অন্য কোনো শ্রোতার কাছ থেকে পাই না। তো কৃষ্ণপ্রিয়দার প্রথম প্রশ্ন ছিল যে 1849 এবং 1854 এই 5 বছরে দস্তয়েভস্কির সাইবেরিয়াতে কারারুদ্ধ জীবন কাটিয়েছিলেন। দেখা যাচ্ছে এরপরই তিনি বিশ্ববিখ্যাত উপন্যাসগুলি লিখেছেন। তিনি একজন তরুণী ভার্যার সংস্পর্শ এসেছিলেন তারপরেই, যেটা স্যার উল্লেখ করেছেন তার আলোচনায়। এই দুটি ঘটনা বা জীবনের টানাপোড়েন কি আমাদের ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দি ইডিয়েট বা ডেমন, এমনকি নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ড এর শেষাংশে উপহার হিসেবে পেরেছিলেন বলে আপনি কি মনে করেন? এই অংশটায় আমি ইচ্ছে করি একেবারেই যাইনি। তার জীবনের এটা একটা রোমহর্ষক অতিনাটকীয় মেলোড্রামাটিক ঘটনা, এবং আক্ষরিক অর্থেই তাকে ওই জল্লাদদের সামনে তার কয়েকজনের সঙ্গে একটা ফেস করতে নেওয়া হয়েছিল। যখন তিনি বুলেটের অপেক্ষা করছেন সেই মুহূর্তে হঠাৎ হলো যে না, তোমাদের এখন মারা হবে না। এই যে অভিজ্ঞতা একজন সংবিদ সম্পন্ন, সংবেদনা সম্পন্ন একজন লেখকের মনে যে কত বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করে, সেটা কেবল নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডে নয়, সেটা ক্রাইম এন্ড পানিশমেন্টেও নয়, সেটা রয়েছে আরেকটা বইতে, যেটার কথা আমি উল্লেখ করেছি কিনা আমার মনে পড়ছে না, যে নোটস ফ্রম দ্য ডেড হাউস, এই নামটা অবশ্যই ইংরেজিতে অন্য নামে অনুবাদ হয়, যে নরক থেকে বলছি, মৃত নগরী থেকে বলছি, বাংলায় এরকম একটা করা যেতে পারে। এটা একটা আলাদা বই, এটার নাম আমি বোধহয় বলিনি, সামহাও এটা ড্রপ চলে গেছে। এটা বলতে গেলে ওই অংশটাকে আলাদাভাবে আমি ইচ্ছে করেই রেখেছিলাম, যে তার আগে ওই পুয়ার পিপুল লেখা হয়ে গেছে। আমি যে তালিকাগুলো দিয়েছি আমি বলেছি মাঝখানে 10 বছর, এটা বলেছি মনে আছে, 1849 থেকে 1859। আর তিনি লিখবেন কি করে? তিনি তো সাইবেরিয়ায় বন্দিশালায় আছেন। ওই বন্দিশালার অভিজ্ঞতা না থাকলে হয়তো আমরা দস্তয়েভস্কিকে পেতাম না। এটা একটা ঘটনা। কিন্তু এটা তার মতো একজন মহালেখকের জীবনে এটা কত ধরনের বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে আমার নিজের যেটা ধারণা, সেটা বলতে গেলে এই প্রসঙ্গটা আমি একদম উত্থাপনই করিনি। এটা আগে আরেকদিন যদি সুযোগ পাওয়া যায় অরিন্দ্রজি, এটা নিশ্চয়ই ওই জায়গা থেকে শুরু করব। অবশ্যই অবশ্যই। এখানে তো অনেকজন আপনার বেশ কিছু পুরনো ছাত্রছাত্রী তারা বলেছে যে আমরা তো দ্বিতীয় পর্বের অপেক্ষায় সাগ্রহে রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নন্দিনী বসু বলছেন যে কিন্তু এই ঘটনা নাকি বাস্তবে ঘটেনি, তার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। আমরা তো বিভিন্ন ভাবে তার যে ঘটেছে এরকম ঘটেছে, আমি যতটা ইয়ে থেকে পেয়েছি, নন্দিতা দিকে বলছি। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। এর পুরো ব্যাপারটাই তিনি বানিয়েছেন এটা সম্ভবত নয়। আমি আরো একটু সময় নিচ্ছি। এটা দীর্ঘদিন ধরে এই অতিমারির জন্য এমনিতেই লেখা এগোয় না কিছুই, মানে দিনের পর দিন গেছে। আমি শুরু করেছিলাম 3 মাস আগে,
কিন্তু তারপরে কয়েক লাইন লেখার পরে আরো কয়েক পৃষ্ঠা লিখেছি। ইদানিং কয়েকদিন তুমি জানো কারণ অরিন্দ্রজিৎ, আমি একটা শব্দও লিখতে পারি না। তো আমি আরো কিছু, এটা হয়তো এটাও প্রায় একটা মহাখ্যানের রূপ নেবে। এমনিতেই আমি বড় লিখি, এটা একটা বড় আকার দাঁড়াবে। কি দাঁড়াবে আমি জানি না, কারণ দেখা যাবে, সময় হলে দেখা যাবে। তো এটা আমি আরো কিছুদিন ধরে লিখবো, ভাববো, তখন নিশ্চয়ই আমার সামনে আরো কিছু জিনিস আসবে মাথায় আসে। হ্যাঁ, আর কি কিছু প্রশ্ন বা কোনো বক্তব্য? আর একটি প্রশ্ন, এটা কৃষ্ণপ্রদা প্রথমে এ সম্পর্কে বলেছেন যে প্রশ্নটা যদি প্রাসঙ্গিক হয় তবেই আপনি উত্তর বলবেন। উনি বলছেন যে উত্তর মানবোত্তর পরিসর তো আগেও এসেছে, যদি এসে থাকে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর। উত্তর মানবোত্তর শব্দটা সেটা নয়, উত্তর মানবতন্ত্রী। মানবতন্ত্র মানে হিউম্যানিজম। উত্তর মানবতন্ত্রী, দুবার উত্তর হবে না, তাহলে এটা একটা আরেকটাকে নিগেট করে দেবে। এটা বোধহয় শুনতে একটু অসুবিধা হয়েছে। আর উত্তর মানবতন্ত্রী পরিসর আগে তো কি করে আসবে? হিউম্যানিজম না এলে উত্তর মানবতন্ত্রী পরিসর তো আসতে পারে। ঠিক। আর আর এখানে কোনো প্রশ্ন আপাতত দেখছি না। তো আমরা তো পরের, এবং এখানে একজন লিখেছেন যে আমাদের যে বিশ্ব সাহিত্য পরিক্রমার ক্ষেত্রে আমরা যাতে পরবর্তী আরো ফরাসি দার্শনিক নিয়েও ভাবি। এখানে মার্শাল প্রুস্তর কথা উনি উল্লেখ করেছেন, তো আমরা চেষ্টা করব। হ্যাঁ, মার্শাল প্রুস্তের কথা উল্লেখ করেছেন। আমরা পরবর্তীকালে সেই আমরা তো শুরু করলাম, আরো বোধহয় অন্তত দুটো পর্ব লাগবে। অরিন্দ্রজিৎ যদি ভয় না পায় তাহলে আরো দুটো পর্ব করা যেতে পারে। না, অবশ্যই, বিশেষ করে আমরা বিষয়টাই এমন। হ্যাঁ, আমরা তো তার কয়েকটা উল্লেখযোগ্য বই নিয়ে, ক্রাইম এন্ড পানিশমেন্ট নিশ্চয়ই বলা উচিত। ক্রাইম এন্ড পানিশমেন্টটা খুব জটিল, মাল্টি লেয়ার্ড, অনেক স্তর তার। এইগুলো এই জন্যে আপাতভাবে একটা অর্থ নিশ্চয়ই যে কেউ পেতে পারে, কিন্তু এই বইয়ের মধ্যে জটিলতা আছে প্রচুর। এমনকি দ্য ইডিয়টেও কম জটিলতা নেই, প্রচুর জটিলতা আছে। একদম। এবং নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডটাও আলোচনা আন্ডারগ্রাউন্ড অবশ্যই একটা আলাদা মনোযোগ দাবি করে। ঠিক আছে, সে তোমার সঙ্গে আলোচনা করে ঠিক করা যাবে কিভাবে আমরা এটা নিয়ে ভাবতে সাজানো যায় পরবর্তী পর্বগুলো। হ্যাঁ, ঠিক আছে। এবং এখানে যারা দর্শক আছেন, এখন অবধি যারা আছেন, যাদের দেখছি, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা অরুণা ভট্টাচার্য স্মারক বক্তৃতা, তার শতবর্ষ স্মারক বক্তৃতার আয়োজন করছি আগামী 22শে জুন। তার প্রথম পর্বের অনুষ্ঠান হবে। আমরা বিস্তারিতভাবে তার ফেসবুক পোস্ট আজকেই আমাদের যে অনলাইন পেজে দেব, এবং ধারাবাহিকভাবে সেই অনুষ্ঠান আমরা বক্তৃতা পর্ব আমরা আয়োজন করব। আমরা চাই যে আপনারা সেই অধিবেশনও আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে আমি আর কোনো প্রশ্ন এখানে দেখছি না। তো স্যারের অনুমতি নিয়ে এবং স্যারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ঠিক আছে অরিন্দ্রজিৎ, এবং যারা রইলেন শেষ অবধি, দেখলেন এবং শুনলেন, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এলাম। হ্যাঁ স্যার।